প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 411 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা পাঠিয়েছে সুতপা সেন। আর সুতপা আমাদের এর আগে বহু ঘটনা পাঠিয়েছে। তোমরা সেই ঘটনাগুলো অত্যন্ত ভালোবাসা দিয়েছো। আশা করি এই ঘটনাটাও তোমাদের ভালো লাগবে। তবে এই ঘটনাটা অদ্ভুত একটা ঘটনা। তোমাদেরকে বলতে চাই, আমি প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে এইসব ঘটনার মাধ্যমে একটা ভয়ের অনুভূতি দিতে আসি। কিন্তু জানো, এই ঘটনায় একজনের কথা উল্লেখ আছে যে কিনা ভয় দেখাতে ভালোবাসে। সুতপা এই ঘটনার নাম দিয়েছে ভয় দেখানোর খেলা। তবে সুতপা কিছু কারণবশত এই ঘটনার পাত্রদের নাম বদলে দিয়েছে। শুরু করছি আজকের প্রেতপক্ষের 411 নম্বর এপিসোডের ঘটনা। শীতের রাত, বাইরে কুয়াশা জমেছে। দূরে রেল লাইনের দিক থেকে মাঝে মধ্যে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। সেই শব্দ যেন আরো বেশি নিস্তব্ধ করে তুলছিল উত্তর কলকাতার পুরনো দোতলা বাড়িটাকে। বাড়ির ভেতরে বসেছিলেন শ্রীকমল চ্যাটার্জি। বয়স সবেমাত্র 50 পেরিয়েছে। পেশায় স্কুল শিক্ষক। তার স্ত্রী গীতশ্রী দেবী রান্নাঘরের কাজ গুছাচ্ছিলেন। আর নিচতলার ছোট ঘরে পড়ছিল ঋষি আর মিমি। কিন্তু বাড়ির মধ্যে একজনকে কোথাও দেখা যাচ্ছিল না। শুভ। 13 বছরের শুভ চ্যাটার্জি, যে ছেলেটা সারাক্ষণ সবাইকে ভয় দেখিয়ে বেড়াতো। শুভর এই অভ্যেসটা প্রথমে মজা হিসেবেই নিয়েছিল সবাই, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা এতটাই বাড়তে লাগলো যে বাড়ির লোকজন সত্যি আতঙ্কে থাকতে শুরু করেছিল। একদিন গভীর রাতে গীতশ্রী দেবী বাথরুমে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন ছাদের সিঁড়ির মুখে সাদা কাপড় পরে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল। গীতশ্রী দেবী চিৎকার করে উঠেছিলেন। পরের মুহূর্তে সেই ভূত হো হো করে হেসে উঠল। সাদা কাপড় খুলে বেরিয়ে এলো শুভ আর বলল, মা, তোমার মুখটা দেখেছো? হ্যাঁ, একদম সিনেমার মতো। গীতশ্রী দেবী রাগে কাঁপতে কাঁপতে বলেছিলেন, একদিন এই ভয় দেখানোই তোর কাল হবে শুভ, দেখে নিস কাল হবে তোর। কিন্তু শুভ এই সব কথা শুনে আরো মজা পেত। কখনো আলমারির ভেতরে লুকিয়ে থেকে অদ্ভুত গলায় বলতো, আমাকে বের করো, আমি মরে গেছি। কখনো বিছানার নিচে লুকিয়ে ঋষির পা ধরে টান মারত। কখনো রাত্রিরে মিমির পুতুলগুলোর মুখে রং লাগিয়ে সাজিয়ে রেখে দিত। আর এতে মিমি ভয়ও পেত প্রচুর। আবার একদিন বাড়ির মেইন সুইচ অফ করে টর্চ মুখের নিচে ধরে দাঁড়িয়েছিল রান্নাঘরে। গীতশ্রী দেবী জল খেতে এসে প্রায় জ্ঞানই হারিয়ে ফেলেছিলেন। ব্যাপারটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল, সে তার বাবাকেও ছাড়ত না। এক বর্ষার রাতে শ্রীকমল বাবু পড়ার ঘরে বসে খাতা দেখছিলেন। হঠাৎ জানলার বাইরে একটা মুখ দেখা গেল। ভেজা চুল, ফ্যাকাশে চোখ। শ্রীকমল বাবুর হাত থেকে কলম পড়ে গিয়েছিল। এতটাই ভয় পেয়েছিলেন তিনি। তারপরেই জানলার ওপাশ থেকে ভেসে এলো চাপা হাসি। শুভ। ছেলেটা যেন ভয় দেখিয়ে একটা অদ্ভুত আনন্দ পেত। অনেকবার বোঝানো হয়েছিল, বকা হয়েছিল, মারও খেয়েছিল সে, কিন্তু শুভ বদলায়নি। বরং সে বলতো, ভূত বলে কিছু নেই, সবাই শুধু ভয় পায়। তারপরে এলো সেই বছর 2020, করোনার সময়। চারিদিকে মৃত্যুর খবর, হাসপাতালের সামনে লাইন, অক্সিজেনের অভাব। আর সেই সময়ই একদিন শুভর এলো প্রবল জ্বর। প্রথমে সবাই ভাইরাল ফিভার ভেবেছিল, কিন্তু 3 দিনের মাথায় শ্বাসকষ্ট শুরু হলো। হাসপাতালে ভর্তি করতে হলো তাকে। গীতশ্রী দেবী কাঁদতে কাঁদতে ছেলের হাত ধরে বলেছিলেন, তুই ঠিক হয়ে যাবি বাবা, তুই ঠিক হয়ে যাবি। কিন্তু শুভ শুধু তাকিয়েছিল, চোখ দুটো অদ্ভুত নিস্তেজ।
হাসপাতালের কাচের দরজার বাইরে দাঁড়িয়ে শ্রীকমলবাবু দেখেছিলেন অক্সিজেন মাস্ক পরা ছেলেটা যেন কিছু বলতে চাইছে। একদিন পর দ্বিতীয় রাতে শ্রীকমলবাবুর বাড়িতে ডাক্তার ফোন করেছিলেন। শুভ আর নেই। কোভিডের সময় যা নিয়ম হয়েছিল তাতে বাড়ির লোকেরা ঠিকমতো শেষ দেখাটুকুও করতে পারেনি। তবে সেই রাতের পর থেকেই বদলে যেতে শুরু করলো পুরো চ্যাটার্জি বাড়ি। শুভর মৃত্যুর 7 দিন পরের ঘটনা। রাত প্রায় 2:30। হঠাৎ মিমির ঘর থেকে চিৎকার। সবাই দৌড়ে গিয়ে দেখে মিমি বিছানার কোণে বসে কাঁপছে আর বলছে, দাদা 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 আলমারির ভেতরে। গীতশ্রী দেবী আলমারি খুলে দেখলেন ভেতরে কেউ নেই, কিন্তু ভেতর থেকে একটা ঠান্ডা গন্ধ বেরোলো। বড় এসি চালানো হলঘর বা সিনেমা হলে ঢুকলে যেরকম একটা ঠান্ডা হাওয়া দেয়, এই হাওয়া ঠিক সেরকম, কিন্তু গন্ধটা হাসপাতালের মর্গের। সেই রাতে আর কেউ ঘুমোয়নি। পরের দিন রাতের ঘটনা। ঋষি বলল, কাল রাতে দাদা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছিল, ভয় পেলি? শ্রীকমলবাবু ধমকেছিলেন, বলেছিলেন বাজে কথা বলবি না, কিন্তু তার নিজের গলাতেও আত্মবিশ্বাস ছিল না। কারণ আগের রাতেই তিনি একটা জিনিস দেখেছিলেন, সেটা তিনি কাউকে জানাননি। তবে তিনি যেটা দেখেছিলেন সেটা হচ্ছে, রাতের বেলায় বাথরুম করতে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ায় তিনি যখন শুভর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন শুভর ঘরের দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গিয়েছিল, কিন্তু ঘরে কেউ ছিল না। অদ্ভুত ঘটনাগুলো ক্রমে বাড়তে লাগলো। রাত হলেই ছাদের ওপরে কারোর হাঁটার শব্দ, কেউ যেন কখনো ধূপধাপ করে দৌড়াচ্ছে, কখনো হাঁটছে। একদিন গীতশ্রী দেবী রান্নাঘরে কাজ করছিলেন, হঠাৎ শুনলেন একটা গলা, মা জল দাও, জল দাও। এ গলা শুভর। গীতশ্রী দেবীর হাতে তখন 1 গ্লাস জল ছিল, সেই জল তার হাত থেকে পড়ে গিয়েছিল। তিনি হাতে 1 গ্লাস জল নিয়ে দাঁড়িয়েছিলেন নিজে খাবেন বলে, কিন্তু সেই শব্দটা এসেছিল তার পেছন দিক থেকে। কিন্তু তিনি সারা রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজে কাউকেই দেখতে পাননি। মিমি এরপর একা ঘুমোতে পারত না। সে বলতো রাতে জানলার বাইরে দাদা দাঁড়িয়ে আছে। মিমি এও বলতো তার দাদার চোখ দুটো কালো, যেন বহুদিন ঘুমায়নি, চোখের তলায় কালি পড়ে গেছে, আর সে শুধু তাকিয়ে থাকে। একদিন ঋষি স্কুলের অনলাইন ক্লাস করছিল। হঠাৎ তার ক্যামেরা নিজে থেকে অফ হয়ে যায়। তৎক্ষণাৎ সে পেছন দিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই, কিন্তু আবার স্ক্রিনের দিকে তাকিয়ে সে দেখতে পায় তার পেছনে কেউ দাঁড়িয়ে হাত নাড়ছে। সে পেছন দিকে তাকাবার সাহস পায় না, কিন্তু সে বুঝতে পারে এ তার দাদা শুভ। সেদিনের পর ঋষি নিজের ঘরে একা ঢুকত না। এরপর শুরু হলো আরো ভয়ঙ্কর ব্যাপার। রাতে আলমারির ভেতর থেকে আসতো আঁচড়ানোর শব্দ, কেউ যেন ভেতর থেকে বেরোতে চাইছে। এক রাতে শ্রীকমলবাবু সাহস করে আলমারিটা খুলেছিলেন। ভেতরে কেউ ছিল না, কিন্তু আলমারির কাঠের গায়ে আঁচড়ানোর দাগ স্পষ্ট ছিল। সেই দাগ দেখে শ্রীকমলবাবুর বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর একদিন ছাদে পাওয়া গেল শুভর সেই পুরনো সাদা কাপড়টা, যেটা পরে সে ভয় দেখাতো সবাইকে, যেটা পরে সে ভূত সাজত। গীতশ্রী দেবী সেই কাপড়টাকে একটা পুঁটলিতে বন্ধ করে ভাড়ার ঘরে রেখে দিয়েছিলেন, কিন্তু শেষে শ্রীকমলবাবু সেই কাপড়টা ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে পরের দিন সকালে, যখন শ্রীকমলবাবু আর গীতশ্রী দেবী দেখতে পান সেই কাপড়টা রাখা রয়েছে শুভর ঘরের বিছানার ওপরে। সেই দিন থেকেই গীতশ্রী দেবীর মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে শুনতেন শুভ ডাকছে, মা দরজা খোলো, দরজা খোলো, মা মা দরজা খোলো। একদিন সত্যি তিনি দরজা খুলে দিয়েছিলেন। বাইরে কেউ ছিল না, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সোজা শুভর ঘরের দিকে গেছে।
কিন্তু সেই ঘরে যাবার সাহস তিনি করেননি। ক্রমে বাড়ির কাজের লোকেরাও আসা বন্ধ করে দিল, কারণ তারা বলতো দুপুরবেলাতেও ছাদের ঘরে একটা ছেলে হুটোপাটি করে। তারা নানান রকম শব্দ শুনতে পায়, কেউ খেলছে আর চাপা গলায় হাসছে। শ্রীকমল বাবুর ঠিক পাশের বাড়িতেই থাকতেন মিসেস সেন। তিনি একদিন দেখেছিলেন সময়টা সন্ধ্যের দিকে একটা ছেলে তাদের ছাদের কার্নিশে বসে আছে। তিনি কাছে এসে দেখতে পরিষ্কার বুঝতে পারেন যে ওটা শুভ ছাড়া আর কেউ নয়। তিনি ভয়ে চমকে উঠে দৌড়ে নিচে গিয়ে গীতশ্রী দেবীকে ডাকতে গিয়েছিলেন, কিন্তু ছাদে গিয়ে তারা দেখতে পান সেখানে কেউ নেই। গীতশ্রী দেবী মিসেস সেনকে বলেন যে আপনি কি করে শুভকে দেখতে পেলেন, সে তো মৃত। মিসেস সেন ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে নিজের বাড়িতে চলে যান। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল কালী পুজোর রাতে। বাড়িতে তখন শুধু 4 জন, শ্রীকমল বাবু, তার স্ত্রী এবং তার ছোট ছেলে আর মেয়ে। হঠাৎ বাড়িতে সব আলো নিভে যায়, চারিদিক অন্ধকার। তারা সবাই শুনতে পায় ওপরতলা থেকে ভেসে আসছে একটা হাসির শব্দ, আর সেই শব্দ সবার চেনা, শুভ হাসছে। ঋষি কাঁদতে শুরু করে, মিমি মায়ের গা আঁকড়ে ধরল। শ্রীকমল বাবু টর্চ নিয়ে ওপরে উঠলেন। শুভর ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে একটা ধূপ ধূপ শব্দ আসছে। শ্রীকমল বাবু দরজা ঠেলে ঘরে ঢুকে মেঝের ওপর একটা ছোট্ট চিরকুট খুঁজে পান। তাতে লেখা রয়েছে, ভয় পেয়েছ? তারপর একটা প্রশ্ন চিহ্ন। সেই লেখা দেখে শ্রীকমল বাবুর হাত পা কাঁপতে শুরু করেছিল। এই লেখা কি শুভর মৃত্যুর আগের? গীতশ্রী দেবী প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। যদিও শ্রীকমল বাবু এইসবে বিশ্বাস করতেন না, কিন্তু গীতশ্রী দেবী অনেক বলার পর বাড়িতে এক নামকরা তান্ত্রিক ডাকা হলো। কিন্তু সেই তান্ত্রিক বাড়িতে ঢুকেই থমকে গিয়েছিলেন। সে বলল, এই বাড়িতে এক অশান্ত আত্মা আছে, তার উপস্থিতি আমি পরিষ্কার বুঝতে পারছি। সে যেতে চাইছে না। শ্রীকমল বাবু জিজ্ঞাসা করেছিলেন, কেন কেন সে যেতে চাইছে না? তান্ত্রিক বলেছিলেন, সেটা বলতে পারবো না, কিন্তু সেই আত্মা আপনাদের তো জানান দেয় তার উপস্থিতির। বাড়িতে উপস্থিত সকলেই তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তান্ত্রিক বাবাকে খুলে বলেন। তারপর সেই তান্ত্রিক বাবাজি শুভর ঘরে বসে ধূপ জ্বালিয়ে কি সব মন্ত্র পড়তে শুরু করেন। আর সেই সময় শুভর ঘরের একটা জানলা হঠাৎ করে নিজে থেকে খুলে যায়। ঘরেতে থাকা একটা আলো যেটা জ্বলছিল সেটা হঠাৎ দপ দপ করতে করতে নিভে যায়। তারপর তান্ত্রিক বাবাজি হঠাৎ নিজের কান চেপে ধরেন। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন, মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি শান্ত হলে সবাই তাকে জিজ্ঞাসা করে যে, বাবা কি হয়েছে আপনার? তিনি বলেন, তার কানে কেউ এসে বলেছে, এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে আমাকে তাড়ানো অত সহজ নয়। তান্ত্রিক বাবাজি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এসে বললেন, এ কাজ আমার দ্বারা হবে না। সেই রাতের পর থেকে শুরু হলো আরও ভয়ঙ্কর অধ্যায়। মিমি মাঝরাতে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করলো। একদিন তো কেলেঙ্কারি কাণ্ড। মিমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ছাদে চলে গিয়েছিল। তার চোখ বন্ধ, ঠোঁটে হাসি। ভাগ্যিস সেই দিন শ্রীকমলবাবু রাত জেগে কাজ করছিলেন, আর ছাদের দরজা খোলার আওয়াজ তিনি শুনতে পান। তিনি তাড়াতাড়ি গিয়ে তার মেয়েকে উদ্ধার করেন, কিন্তু মিমি সেই সময় বিড়বিড় করে বলছিল, দাদা আমাকে নিচে নামতে বলছে ছাদ থেকে লাফ দিতে। গীতশ্রী দেবী চিৎকার করে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। তারা তৎক্ষণাৎ ঋষির ঘরে দৌড়ে যান। ঋষি তখন ঘুম থেকে উঠে বিছানায় বসে কাঁদছে, তার পায়ে আঁচড়ের দাগ। সে কাঁদতে কাঁদতে বলল, দাদা রাগ করেছে, আমি ওর খেলনা গাড়িটা নিয়েছিলাম, তারপর ও এসে আমার এই অবস্থা করেছে। শ্রীকমল বাবু তখন বুঝতে পেরেছিলেন যে যা ঘটছে ব্যাপারটা সাধারণ নয়। তিনি এক রাতে ঠিক করেন তিনি শুভর ঘরে ঘুমোবেন।
দেখবেন সত্যি কিছু আছে কিনা। যেদিন শ্রীকমল বাবু শুভর ঘরে ঘুমালেন, রাত ঠিক 1টা নাগাদ তিনি শুনতে পান আলমারির ভেতর থেকে একটা হালকা ফিসফিসানির শব্দ। কেউ বলছে, বাবা বাবা বাবা। শ্রীকমল বাবুর বুক ধড়ফড় করছিল। তিনি ধীরে ধীরে আলমারির দিকে এগোলেন। ঘরের আলো তিনি জ্বালিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি আলমারি খোলা মাত্রই ঘরের আলোটা বার্স্ট করে যায়। সে কি বিভৎস আওয়াজ! ঘর পুরো অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই তিনি দেখতে পান দুটো জ্বলন্ত চোখ। পরের মুহূর্তেই একটা ঠান্ডা হাত তার গলা চেপে ধরে। শ্রীকমল বাবু চিৎকার করে উঠেছিলেন। পরিবারের সবাই দৌড়ে এসে দেখে তিনি মেঝেতে পড়ে হাঁপাচ্ছেন, গলায় কালচে দাগ। কেউ তার গলা টিপে মারার চেষ্টা করেছে। সেদিনের পর থেকে শ্রীকমল বাবু বদলে গেলেন, চুপচাপ হয়ে গেলেন, কারোর সঙ্গে কথা বলতেন না। শুধু মাঝে মাঝে বলতেন, আমার ছেলে এখনো এই বাড়িতেই আছে। সেই দিন রাতেই গীতশ্রী দেবীর সাথে ঘটল এক অলৌকিক ঘটনা। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার পায়ে একটা ঠান্ডা হাতের ছোঁয়া। কেউ তাকে ডাকছে, মা মা মাগো। গীতশ্রী দেবী চোখ খুললেন। তার পায়ের দিকে তাকিয়ে তিনি দেখলেন শুভ দাঁড়িয়ে আছে। সে বলছে, মা, আমি খুব ভয় পাচ্ছি। আমার এখানে একদম ভালো লাগছে না। মা, তুমি তো বলেছিলে আমি ভালো হয়ে বাড়ি ফিরে আসব। কোথায়? আমি তো আসতে পারলাম না। মা মা। গীতশ্রী দেবী কাঁদতে কাঁদতে হাত বাড়িয়েছিলেন, কিন্তু পরের মুহূর্তেই শুভ কর্পূরের মতো হাওয়ার সাথে মিলিয়ে যায়। এরপর বাড়ির পরিবেশ এমন হয়ে উঠল যে সেখানে থাকা প্রায় সকলের অসম্ভব হয়ে দাঁড়ালো। কিন্তু শ্রীকমল বাবুর বোনের পরামর্শে তারা সকলে তারাপীঠ গেলেন। শ্রীকমল বাবুর বোন গার্গী দেবী তার অত্যন্ত পরিচিত এক তান্ত্রিক বাবাজির সন্ধান দেন। তান্ত্রিক বাবাজি শ্রীকমল বাবু আর তার স্ত্রীকে বলেন, ছেলেটার আত্মা ওই বাড়িতে আটকে গেছে। ওর মৃত্যু আকস্মিকভাবে ঘটেছে। শেষকৃত্য ঠিকমতো হয়নি। তান্ত্রিক বাবাজি বললেন গয়ায় গিয়ে পিণ্ডদান করতে, আর শুভর ব্যবহার করা সমস্ত জিনিস, জামা কাপড়, বই খাতা খেলনা সব যেন পুড়িয়ে দেওয়া হয়। শ্রীকমল বাবু সেই তান্ত্রিক বাবাজির কথা মতোই কাজ করেছিলেন। ফল্গু নদীর ধারে পিণ্ডদান হলো। পুরোহিত মন্ত্র পড়ছিলেন। হঠাৎ প্রচণ্ড হাওয়া, এমন হাওয়া উঠল যে সবাইকে অবাক করে দিল। পুরোহিত মশাই গীতশ্রী দেবীকে আগেই বলেছিলেন যে যেহেতু তিনি মা, তার ছেলে তাকে একবার ডাক দেবে, কিন্তু সেই ডাক তাকে উপেক্ষা করতে হবে। মা মা মাগো। গীতশ্রী দেবী সেই ডাক শুনেছিলেন। তিনি আর চোখে দেখতে পেয়েছিলেন নদীর ঘাটে একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন সেই দিকে যেন ঘুণাক্ষরেও না তাকায় কেউ, আর সবাই তাই করেছিল। তারপর পিণ্ডদান সম্পন্ন হলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কলকাতার বাড়ির অবস্থাও বদলাতে শুরু করে। রাতের শব্দ বন্ধ হয়, আলমারির আঁচড় থেমে যায়, মিমিও স্বাভাবিক হয়ে উঠল। শুভ অবশেষে মুক্তি পেয়েছে, আর তার ভয় দেখানোর খেলা এইভাবেই বন্ধ হয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, সুতপা আমাদেরকে পাঠিয়েছে। সুতপা সেন এর আগেও আমাদের অনেক ঘটনা উপহার দিয়েছে, প্রত্যেকটা দুর্দান্ত ঘটনা। আর এবারেও সুতপা আমাদেরকে নিরাশ করেনি। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কতটা ভয় পাইয়েছে। যারা নতুন শুনছো আমার এই চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যাও। আর যারা পুরনো শ্রোতা, তাদেরকে তো মেনি মেনি থ্যাঙ্কস আমার সঙ্গে থাকার জন্যে, এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে।
চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে গীতা গোস্বামী, নবনীতা দে, উৎপল মণ্ডল, সুস্মিতা, মোহাম্মদ মঞ্জু, সোনু খান। অজন্তা হোর লিখেছে, বাহ, দুটো ঘটনাই খুব সুন্দর, ঘটনাগুলো খুব ভালো লাগলো শুনে। সুস্মিতা ঘোষ লিখেছে, রাজদা আমিও ঘটনা পাঠাতে চাই কিন্তু হোয়াটসঅ্যাপে দিতে পারছি না, যাচ্ছে না। তোমার প্রত্যেকটা ঘটনা আমরা দেখি এবং এখনো দেখছি। এই ঘটনাটা পড়ার পর তারপর কমেন্ট করব কেমন ঘটনা। খুবই ভালো লাগে তোমার ঘটনা শুনতে। হোয়াটসঅ্যাপে কেন ঘটনা পাঠাতে পারছো না আমি জানি না, সবাই তো হোয়াটসঅ্যাপেই ঘটনা পাঠায়। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা আমাকে ইজিলি পাঠিয়ে দিতে পারো। অন্বেষা লিখেছে, হাই দাদা, আমি অন্বেষা, আবার এসে গেছি তোমার ঘটনা শুনতে। লাভ ফ্রম বেলঘরিয়া। আই উইশ আমাদের এই পরিবার আরো বড় হোক। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, সানি সর্দার, সুমন শীত, বুবুন ঘোষ, প্রতনু ব্যানার্জি, সমীর সরকার, একলা পথের পথিক রে ভাই, আর সুদেশনা সিনহা রয়। এই সবকটা কমেন্টই এসছে রাত বাড়লেই শুরু হয় আতঙ্ক। চন্দননগরের পুরনো মিষ্টির কারখানায় ভৌতিক ঘটনা, প্রেতপক্ষের 409 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।